গ্রামের সীমানায় শ্যাওলা ধরা পুকুর ঘাট, যেখানে জবার চোখের জল রোজ মিশে যায় ঘোলা জলে। জবার জীবনটা যেন এই ভাঙা বাসনগুলোর মতোই, বাইরে থেকে মসৃণ মনে হলেও ভেতরটা ঘষায় ঘষায় জীর্ণ। তার নিঃশব্দ দীর্ঘশ্বাসগুলো এই অবেলার বাতাসে হারিয়ে যায়, আর বাড়িতে ফেরার পর অপেক্ষা করে নিষ্ঠুর শব্দের চাবুক। একটা মা মরা মেয়ের জীবনে সুখের সংজ্ঞা যে কতটা ধুলোমলিন হতে পারে, জবা তার জীবন্ত প্রতিচ্ছবি। শিমুলের সাথে শেষ দেখা, সৎ মায়ের বিষাক্ত চাউনি, আর জবার বুকের ভেতর জমা হওয়া দীর্ঘ না বলা কথাগুলো আজ এক নতুন ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। নিয়তি কি শেষ পর্যন্ত জবার কপালে এক মুঠো আকাশ লিখবে, নাকি অন্ধকারের অতলে তলিয়ে যাবে এই সরল প্রাণ? গল্পের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে এক মানবিক যুদ্ধের উপাখ্যান, যেখানে দয়া আর ষড়যন্ত্রের লড়াইয়ে শেষ পর্যন্ত জিতবে কে? জবা, কতদিন পর তোকে দেখলাম বলতো। তুই পুকুর ঘাটে, আর এদিকে তোকে সারা গ্রাম খুঁজে আমি পাগল হয়ে গেছি। তোর সাথে আজ খুব জরুরি একটা কথা আছে। আমি খুব বিপদে পড়েছি বোন। কি হয়েছে তমা? তোর গলার স্বর এমন কাঁপা কাঁপা কেন? তুই তো জানিস, তুই কোনো বিপদে পড়লে আমার বুকটা কেমন ছটফট করে। তুই কি বলতে চাস পরিষ্কার করে বল তো। তোর কি সমস্যা হয়েছে? তুই কি আবার তোর বাবা মায়ের সাথে ঝগড়া করেছিস? না রে জবা, ঝগড়া নয়, তার চেয়েও বড় বিপদ। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি মা বাবাকে পায়ে ধরে কতবার বলেছি এখন পড়াশোনা করতে চাই, বিয়ের কথা একদম ভাবতে পারছি না। কিন্তু তারা আমার একটা কথাও শুনছে না। উল্টো বলছে যত তাড়াতাড়ি বিদায় করতে পারি ততই ভালো। কালকেই পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে। তুই ছাড়া আমার মনের কথা বলার আর কেউ নেই রে জবা। তুই এখন আমাকে একটা বুদ্ধি দে, আমি এখন কোথায় যাব? তুই কি বলছিস এসব তমা? তোকে ছাড়া আমি থাকবো কিভাবে? তুই তো আমার একমাত্র বান্ধবী, যার কাছে আমি আমার চোখের জল ফেলার জায়গা পাই। তুই চলে গেলে আমি এই বাড়িতে কার সাথে আমার মনের কথা শেয়ার করব? তুই কি একবারও ভেবেছিস আমার কথা? কি করব বল রে মালা? মা শুধু একটা কথাই বলছে, আমরা যা চাই তাই হবে। তারা আমার জন্য যা করবে সেটা নাকি ভালোই হবে। তুই ভুল বুঝিস না মালা। আমি জানি তোর কপাল আমার চেয়েও খারাপ। তোর বাবা বিয়ে দিতে চাইলে তুই আপত্তি করিস না। তোর আপন খালা সৎ মা হয়েছে। তোর সৎ মা তোকে যে হারে অত্যাচার করে তাতে বিয়ে হওয়াই ভালো। অন্তত পরের বাড়িতে পিঠ ভরে খেতে পারবি। আমি তো শুধু তোর ভালো চাইছি রে মালা। থাক, আর বলতে হবে না। আমার কপালে সুখ নেই, এটা তো জন্ম থেকেই জানি। তবে তুই বিয়ে করে যেখানেই যা, আমাকে কিন্তু ভুলে যাস না। আর শোন, যখনই বাবার বাড়ি আসবি, লুকিয়ে হলেও আমার সাথে দেখা করবি। আমি তোকে কোনো দিন ভুলব না রে শিমুল। বাবা ভেবেছিল আপন খালাকে আমার মা বানিয়ে নিয়ে এলে আমি ভালো থাকব, কিন্তু তার হলো কই বল? এই যে মহারানী, এখন আসা হলো তাহলে? আমি ভেবেছিলাম পুকুর ঘাটেই ঘর বানিয়ে ফেলেছিস। মিতু এতক্ষণ ধরে খিদে ছটফট করছে, আর তুই হেলে দুলে এখন আসছিস? তোকে কি আমি সারাদিন পুকুর ঘাটে বসে গল্প করার জন্য পাঠিয়েছি, নাকি কাজ করতে পাঠিয়েছি? মা, তুমি রাগ করো না। আসার পথে তোমার সাথে দেখা হয়েছিল। অনেক দিন ওর সাথে দেখা হয়নি। আজ জানতে পারলাম ওর বিয়ে ঠিক হয়েছে, তাই একটু মন খারাপ ছিল ওর। সেজন্যই কথা বলতে বলতে দেরি হয়ে গেল। আমি এখনই সব কাজ গুছিয়ে দিচ্ছি মা, তুমি একদম ভেবো না। তা আমাকে বল তো দেখি, তোমার মনের কষ্ট কি তুই দূর করতে পেরেছিস, নাকি ওর বরটাকে তুই ছিনিয়ে নিয়ে ওকে মন খারাপ থেকে বাঁচিয়ে দিলি? মিতু, তুই তো পরোটা খাবি বলেছিলি, আর সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে মিতু কি বলল তুই কি শুনলি না? ও পরোটা খেতে চেয়েছে, তুই বরং গিয়ে পরোটা ভাজ। আর শোন, কালকে যে রুটিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো নষ্ট করিস না, রাতে ওগুলোই খেয়ে নিবি। এখন আবার নতুন করে আটা খরচ করার দরকার নেই। মা, রোজ রোজ রুটি আমার ভালো লাগে না।
আর এই জবাটা তো সারাদিন আমাদের ঘাড়ের ওপর বসে শুধু আলসেমি করে। তুমি ওকে একটু শাসন করো না কেন? আজ আমার পরোটা খেতেই হবে, না হলে আমি এক ফোঁটাও খাবার মুখে দেব না। রোজ সকালে তোমাদের এই এক অশান্তি, বাড়ির শান্তিটা যে কবে আসবে আমি জানি না। তোমরা মেয়েটাকে কি একটু মমতা দিয়ে কথা বলতে পারো না? সকাল থেকেই দেখি শুধু জবার দোষ খোঁজো। মা মরা মেয়েটাকে মায়ের আদর দিয়ে আগলে রাখবে বলে তোমাকে এনেছিলাম, আর তুমি কিনা মেয়েটাকে এক রুতি শান্তিতে থাকতে দাও না। আরে বাবা, তুমি আমাদের কথা শোনাচ্ছ কেন? এখন বুঝি সব আমাদের দোষ? চলো মা, আমরা ঘরে চলে যাই। বাবা যেন তার আদরের মেয়ের কোনো দোষ চোখেই দেখতে পায় না, তাই বাবাকে আর কিছু বলে কোনো লাভ নেই। তুমি চুপ করো। তোমার আদরের মেয়ের জন্য অত ভালোবাসা আমার নেই। ভালোবাসা কি এতই সস্তা নাকি যাকে তাকে আমার মমতা দেখাতে হবে? এই কুলোটা মেয়ে ছেলের জন্যই তো আজ বাড়িতে এই অবস্থা। আমি কি তোমাদের দাসী বাদী? তোমার আদরের মেয়ে কি একটু পরোটা বানাতেও পারে না? সব কাজ একা হাতে সামলাই, তাও আমার দোষ। চল মিতু, আমরা অন্য ঘরে যাই। এখানে থাকলে আমার মাথা গরম হয়ে যায়। মারে, আমি খুব ভালো করেই জানি তুই তোর মা আর বোনের কথায় খুব কষ্ট পাস, তাই না? কি করব বল, আমি যা ভেবেছিলাম হয়েছে তার উল্টোটা। তোর এই কষ্টের জন্য আমিই দায়ী রে মা। তুই চল, আমার সাথে বসে একসাথে ভাত খাবি। আজ আমরা বাপ মেয়ে মিলে একসাথে বসে খাবো। এসব তুমি কি বলছো বাবা? আমার কপালে যা আছে তা হবেই, আর আমি মা বোনের কথায় কোনো কষ্ট পাই না। তুমি একটু দাঁড়াও বাবা, আমি এক্ষুনি তোমার খাবার বেড়ে দিচ্ছি। আমি সকালে খেয়েছিলাম, তাই এখন আর খাবো না। পুকুর ঘাটে অনেক কাজ পড়ে আছে, তোমার খাওয়া হলে আমি তারপর কাজগুলো সেরে ফেলবো। আমি ঠিকই বলছি মা। আমি ভেবেছিলাম তোর মা মারা যাওয়ার পর আরেকটা বিয়ে করলে তোর মায়ের অভাবটা পূরণ হবে, কিন্তু কে জানতো তোর ছোট মা এসে তোকে কোনোদিনও নিজের মেয়ে হিসেবে মানবে না। আর আমি অন্য কাউকে তো বিয়ে করিনি, তোর আপন খালা ছিল সে। কে জানতো তার মনে এমন হিংসে ছিল, নিজের বোনের মেয়েকেও আপন করতে পারল না। কি রে গফুর, তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? অনেক সময় থেকে দেখছি দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন আনমনে ভেবেই চলছিস। এই বয়সে এত চিন্তা ভাবনায় পড়লে সংসার সামলাবি কেমনে? কি হয়েছে বলতো আমাকে। আর কি চিন্তা করবো রশিদ কাকা বলো? মা মরা মেয়েটাকে নিয়ে বড় বিপদে আছি। সারাটা দিন বাড়িতে খাটে, তবুও ওর সৎ মায়ের যেন মন পায় না। সারাটা দিন মেয়েটার সাথে দুর্ব্যবহার করে, ঠিক মতো খেতে দেয় না। ভালো পোশাক কিনে নিয়ে গেলে ছোট মেয়েটা কেড়ে নেয়। মেয়েটাকে আমার খাটিয়ে মারছে, তবুও যেন শান্তি হচ্ছে না ওদের। সত্যি গফুর, তোর বড় মেয়ে মালা খুবই লক্ষ্মী মেয়ে, কিন্তু লক্ষ্মী হয়ে কি হবে? কপালটাই তো পোড়া। এ বয়সে সারাটা দিন বাড়িতে হাড় ভাঙা খাটুনি, তবুও একটু রেহাই নেই। রশিদ কাকা, আপনি ঠিকই বলেছেন। ওর কষ্টের কথা ভাবলে আমার বুকটা ফেটে যায়। তাছাড়া ওর তো বিয়ের বয়স হয়েছে। বিয়ের ব্যবস্থা করলে যদি মেয়েটার ভাগ্যে একটু শান্তি জোটে। আপনি কি কোনো ভালো পাত্রের সন্ধান দিতে পারবেন? বিয়ে হয়ে গেলে মেয়েটা অন্তত শান্তিতে থাকতে পারবে। গফুর, তুই তুই একটা কাজের কথা বলেছিস। আমার হাতে এই পাশের গ্রামের এক ভদ্রলোকের ছেলের খোঁজ আছে। ছেলেটা বেশ শান্তশিষ্ট, চাষবাস করে। তুই যদি বলিস, আমি কথা বলে দেখতে পারি। ওখানে বিয়ে হলে তোর মেয়ে মালা ভালোই সুখে থাকবে। আপনি কথা বলে দেখুন কাকা, এর চেয়ে বড় উপকার আর কি হতে পারে? আমি বাড়িতে গিয়ে আমার বউয়ের সাথে একবার আলোচনা করে দেখি। সে রাজি হলে আপনাকে জানাবো। আমার মনে হয় না সে রাজি হবে, তবু মেয়ের সুখের জন্য সে রাজি না থাকলেও আমি বিয়ে দেব। ঠিক আছে গফুর, আমি তাহলে আসি। তুই তোর বউয়ের সাথে ঠান্ডা মাথায় কথা বলিস। আমার হাতে অনেক কাজ, সব ঠিক হলে আমাকে খবর দিস। দেখিস আবার বউয়ের মন ভোলানো কথায় মেয়েটার জীবন নষ্ট করিস না। মালার মা, বলছিলাম কি, মানে
গফুর কাকা আর কি বলছিল, মেয়েটা তো বড় হয়েছে, এখন তো ওর বিয়ের কথা আমাদের ভাবা উচিত, তাই না? কাকার হাতে না কি ভালো একটা ছেলে আছে, ওর সাথে আমাদের মেয়েটার বিয়ে হলে মন্দ হবে না। ছেলেদের নাকি আর্থিক অবস্থা অনেক ভালো। তুমি যদি রাজি থাকো তাহলে কথাবার্তা এগিয়ে নেব। কি বললে? আমার মেয়ের বিয়ের কথা বলছো? আরে তুমি তো দেখছি একদম আমার মনির কথা বলেছো। মেয়েটার বিয়ে হয়ে গেলে আমি অনেক খুশি হই, কিন্তু আমি ভাবছি তোমার মেয়ে যে জেদি আর একরোখা, এখন বিয়েতে মত দেবে কি না বুঝতে পারছি না। যাক, ভালোই হলো। এবার তাহলে আমার মালার বিয়েটা ভালোই ভালোই মিটে গেলে বেঁচে যাই। মেয়েটা আমার খুশিতে থাক, এই দোয়া করি। তিনি বলছিলেন পাশের গ্রামে নাকি একটা ভালো ছেলে আছে। তুমি যদি হ্যাঁ বলো তাহলে বিয়ের ব্যবস্থাটা পাকাপাকি করা যায়। ও, তুমি তাহলে পোড়ামুখী মালার কথা বলছো? আমি তো ভাবলাম তুমি আমাদের মেয়ে মিতুর কথা বলছো। ওই পোড়া কপালি মেয়েটার বিয়ের জন্য তুমি এখন এত খরচাপাতি করতে চাইছো? আমি এ বিয়েতে রাজি না। কিন্তু মিতু তো এখনো ছোট, আর মালার তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। তুমি কি চাইছো মেয়েটা সারা জীবন এই বাড়িতে শুধু দাসী হয়ে থাকুক? মিতুর যখন বিয়ের বয়স হবে তখন ওকেও ধুমধাম করে বিয়ে দেব। শোনো, আমি বেঁচে থাকতে ওই মেয়েকে কোনোদিনও ভালো ঘরে বিয়ে দেব না। আর তোমার যদি এতই বিয়ের শখ থাকে তাহলে মিতুর জন্য ছেলে দেখো, আমি সব খরচ দেব। কিন্তু জবাকে আমি কোনো দিনও আমার মেয়ের সমান মর্যাদা দেব না। তুমি এসব কি বলছো বউ? মালাও তো আমার তো মেয়ে, ওর বিয়েতে আমি সামান্য টাকা খরচ করব না? মিতু আমার যেমন আদরের সন্তান, তেমন মালাও। দুজনই আমার প্রিয় সন্তান। আমি বাবা হয়ে কারো প্রতি অবিচার করতে পারবো না। উদ্ধা দিয়ে পেট ভরে না। আমি যা বললাম সেটাই শেষ কথা। মিতুর বিয়ের আগে মালার বিয়ের কোনো প্রশ্নই ওঠে না। যাও এখন, এসব ফালতু কথা বন্ধ করে দোকানে যাও। ওকে যদি বিয়ে দিতেই হয় তাহলে আমার মেয়ে মিতু বড় হোক, তারপর মিতুকে বিয়ে দেব, তারপরেই না হয় তোমার মালার কথা ভেবে দেখব। ছি বউ, তুমি এত নীচ মানসিকতার? মালা কি তোমার মেয়ে নয়? ও তো তোমাকে মায়ের মতো শ্রদ্ধা করে, আর ও তো তোমার আপন বোনের মেয়ে। তবু এত হিংসে কেন করছো? খবরদার, মালা আমার মেয়ে না, ও হচ্ছে এই বাড়ির কাজের মেয়ে। আমার মিতুর বিয়ে না দিয়ে তুমি আগে মালার বিয়ে দেবে? এটা কখনো আমি মেনে নেব না। গ্রামের লোক কি বলবে সেটা ভেবেছ? আমার মেয়ের বিয়ের আগে আমি মালার বিয়ে কোনোভাবেই হতে দেব না। মা, বাবাকে দেখলাম রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেল। বাবার মুখটা রাগে লাল হয়েছিল, কিন্তু কিছু না বলেই গেলেন। কি হয়েছে মা? কি আবার হবে? তোর বাবার মাথায় তো বুদ্ধি শুদ্ধি নেই। তোর বিয়ের চেয়ে এখন ওর মালার বিয়ের চিন্তা বেশি। আমি বলে দিয়েছি এই পোড়ামুখী মেয়ের বিয়েতে আমি 1 টাকাও খরচ করব না। কি বললে? মালার বিয়ে? কিন্তু মা, মালার যদি এখন বিয়ে হয়ে যায় তাহলে আমাদের বাড়ির কাজ কাম কে করবে? একবারও কি সেটা ভেবেছো? বাবার চোখে যে রাগ দেখলাম তাতে মনে হচ্ছে বাবা মালাকে বিয়ে দিয়েই ছাড়বে। চুপ কর মিতু, আমি থাকতে ওর বিয়ে কোনো দিনও হবে না। আমি মালার বিয়ের আগেই তোর জন্য এমন পাত্র দেখব যে মোড়ল বাড়ির ছেলের চেয়েও বড় হবে। তুই একদম চিন্তা করিস না। আর ওর বিয়ে কিভাবে হবে সেটাও আমি দেখব। তুই নিশ্চিতে থাক, আমি এমন চাল চালবো দেখবি নাকানি চুবানি খেয়ে একাকার হয়ে যাবে। তোর বাবা ফিরলে অবশ্যই কথা বলবো। তোর বাবা যদি বুঝতে না পারে তবে তাকে বুঝিয়ে ছাড়বো। তুই বরং গিয়ে জবার জন্য কাজগুলো গুছিয়ে রাখ, আজ ওকে দিয়ে অনেক খাটান খাটাবো। আসুন কাকিমা। মা, দেখো, এই কাকিমাটাকে আমি পুকুর ঘাট থেকে ফেরার পথে দেখলাম, মাথা চক্কর দিয়ে পড়ে যাচ্ছিল, তাই আমি সাথে করে আনলাম। উনি অনেক দূর থেকে এসেছেন, উনার সব কিছু চুরি হয়ে গেছে। খিদের জ্বালায় উনি হাঁটতে পারছেন না। আমি কি ওনাকে আজ রাতে আমাদের বাড়িতে রাখতে পারি মা?
তোর কি মাথা খারাপ হয়েছে? তুই কি আমাদের ঘরকে ধর্মশালা পেয়েছিস? চেনা নেই, জানা নেই, এক ভিখারিকে আমাদের ঘরে তোলার সাহস করিস কি করে? এখান থেকে বের করে দে একে। আর তোর তো নিজেরই ঘর নেই, এই ভিখিরিকে কোথায় রাখবি? যদি আমার সব কিছু চুরি করে নিয়ে পালিয়ে যায়। কিন্তু মা, কাকিমা তো খুব বিপদে পড়েছেন। বাইরে খুব বৃষ্টি পড়ছে, উনি এই অবস্থায় কোথায় যাবেন? তুমি চাইলে আমার রাতের খাবারটা আমি ওনাকে দিয়ে দেব, কিন্তু দয়া করে ওনাকে আজ রাতটা থাকতে দাও মা। বুঝিস না, আমাদের বাড়িতে এমনিতেই জায়গার অভাব, তার উপরই অচেনা মানুষ। আর তুই যে তোর ভাগের খাবার দেওয়ার কথা বলছিস, তুই কি জানিস না এ বেলা তোর খাবার হবে না, রাতটা তোকে না খেয়েই কাটাতে হবে? যা, একে নিয়ে এখনই দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে চলে যা। বুবু, আমি কোনো চোর নই। নেহাত বিপদে পড়েছি, তাই তো তোমার কাছে আসতে হলো। বুবু, আমি তো বেশি দিন থাকতে আসিনি। তোমরা ঝগড়া করো না, শুধু একটা রাত থাকবো। শরীরটা ঠিক থাকলে এক্ষুনি চলে যেতাম। আমার শরীরটা একদম চলছে না, একটু মাথা গুঁজরার জায়গা পেলে আমি ভোরেই চলে যাব। শোন মালা, যদি এই মহিলাকে তুই রাখতেই চাস, তবে এক শর্তে রাখতে পারবো। কাল ভোরেই যেন এই মহিলা এই বাড়ি থেকে বেরিয়ে যায়। ঘুম থেকে উঠে যেন এই মহিলাকে আমি না দেখি। আর হ্যাঁ, রান্নাঘরে কোনো হাত যেন না লাগায়। তুই নিজের কাজে যা, কাজ হলে আমার আর মিতুর খাবার দিয়ে যাবি। মাগো, তোমাদের বাড়িটা বাইরে থেকে বেশ সুন্দর, কিন্তু ভেতরে এত অশান্তি কেন? তোমার সৎ মা তো তোমার সাথে কাজের মেয়ের চেয়েও খারাপ ব্যবহার করছে। আমার বাড়ির কাজের মেয়েও তো তোমার থেকে বেশি সম্মান পায়। এটা কি তোমার ভাগ্য নাকি অভিশাপ? কাকিমা, আমি তো অভ্যস্ত হয়ে গেছি। বাবা আমাকে খুব ভালোবাসেন, কিন্তু মায়ের ভয়ে তিনি সব সময় চুপ করে থাকেন। আমার সব সহ্য করার অভ্যাস হয়ে গেছে, এখন আর কষ্ট পাই না। মালা, তুই সত্যিই লক্ষ্মী মেয়ে। আমি সারা জীবন মানুষের সেবা করে কাটিয়েছি। এমন দয়ালু মন খুব কম মানুষের হয়। শোন মালা, আমার ছেলেটা অনেক দিন হলো ভালো একটা মেয়ের খোঁজ করছিল। আমি কি তোর কথা আমার ছেলের কাছে বলতে পারি? কাকিমা, আপনি কি বলছেন? আমি তো এই বাড়ির কাজের মেয়ে, কেন আমাকে আপনার বাড়ির বউ হিসাবে পছন্দ হলো? আর কেনই বা আপনার ছেলে আমার মতো একটা চাকরানিকে বিয়ে করবে? আপনি এসব কথা একদম আর বলবেন না, এইসব মানায় না কাকিমা। পিতু, দেখলি তো কাণ্ড, মালা আবার নতুন বন্দি এঁটেছে। ওই মহিলার ছেলের ঘাড়ে চেপে বসতে চাইছে, এই বাড়ি থেকে বের হবার রাস্তা খুঁজছে। কিন্তু মালার কি অত সহজ হবে? কালকেই আমি সব ওলট পালট করে দেব। মা, তুমি কি মোড়ল বাড়ির সেই ছেলের সাথে মালার বিয়ের কথা বলছো? মালার বিয়ে কি তাহলে সেখানেই হবে? বোকা মেয়ে, মোড়ল বাড়ির ছেলে কেন মালার মতো মেয়েকে বিয়ে করবে? আমি এমন এক খেলা খেলবো, মালা নিজেই বুঝতে পারবে না ও কার সাথে ঘর বাঁধতে চলেছে। তুই শুধু আমার সাথে থাক, কাল সকালের সূর্য ওঠার আগেই মালার সব স্বপ্ন আমি ধূলিসাৎ করে দেব। আমার বিয়ে? এই বাড়িতে এখন কারোর বিয়ের কোনো চিন্তা নেই। মা আমাকে শুধু কাজ আর কাজ ছাড়া অন্য কিচ্ছু বোঝেন না। আপনি খাবারটা খেয়ে একটু বিশ্রাম নিন, সকাল হলেই সব ঠিক হয়ে যাবে। শোন মালা, আমি সব দেখছি। মানুষ বাইরে থেকে যা দেখায়, ভেতরটা তার উল্টো হয়। তোর ভালো সময় খুব দ্রুত আসছে, শুধু ধৈর্য ধর। মিতু, শোন, তোর বাবাকে অনেক বুঝিয়েছি, কিন্তু কাজ হলো না। কাল সকালেই পাত্রপক্ষ আসছে। মালার বিয়ের তোড়জোড় আমিই করব, কিন্তু পাত্রটা আমি বেছে দেব। ওই ভিখারি মহিলার ছেলে বা অন্য কেউ নয়। আমি মালার জন্য এমন একজনের খোঁজ পেয়েছি যে মালার জীবনটা জাহান্নাম বানিয়ে দেবে। কিন্তু মা, তুমি তো বললে মোড়ল বাড়ির ছেলের সাথে আমার বিয়ে দেবে, তা জবার বিয়ের ব্যবস্থা কেন করছো? মালার বিয়েটা আগে দিলে তবেই তো তোর বিয়েটা জাঁকজমক করে দেওয়া যাবে। তুই দেখবি বিয়ের আসরেই আসল চমকটা থাকবে। মালা তো ভাবছে ও খুব সুখে থাকবে,
কিন্তু ওই বিয়েতে গেলে ও জানতেই পারবে না ও কার পাল্লায় পড়তে চলেছে। তুমি কি করবে বলো তো? মালার ভাগ্য ভালো, ও কোনো অচেনা ছেলেকে হাত করে ফেলেছে, কিন্তু তুমি কি ওকে এভাবে যেতে দেবে? কাকিমা, আপনি এখন কেমন বোধ করছেন? আজ সকাল থেকেই তো আমি শুনছি বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে, কিন্তু আমার বিয়ের কথা তো কেউ আমাকে জানায়নি। মা তো আমাকে একটা পুরনো শাড়ি দিয়ে বলেছে ওটা পরেই তৈরি হয়ে থাকতে। পাত্রপক্ষ আসছে শুনলাম, কিন্তু বর কে তা তো কেউ বলছে না। আমার খুব ভয় করছে কাকিমা। মালা, আমি তোকে আগেই বলেছিলাম তোর সময় খুব দ্রুত বদলে যাবে। তুই কাঁদিস না। ওরা যাই ষড়যন্ত্র করুক না কেন, সত্যের জয় সব সময় হয়। তুই শুধু মনের জোর রাখিস। ভয় কিসের মালা? তোর সাথে এমন কেউ আছে যে তোকে কোনো দিন একা ফেলবে না। তুই দেখ বিয়ের আসরটা কেমন বদলাতে শুরু করে। এই মালা, এখনো ওখানে দাঁড়িয়ে আছিস? মিতু তোর জন্য শাড়ি বের করে বসে আছে, ওটা পর। তোর বাবা তোকে ডেকেছেন, কাজী সাহেব আসার সময় হয়েছে। আর শোন, বিয়ের আসরে মুখ খুলবি না। যেটা বলবে শুধু মাথা নেড়ে সম্মতি জানাবি, বুঝলি? কিন্তু মা, আমি তো বরকে এখনো দেখলাম না। বাবা কোথায়? বাবা কি জানেন সব? তোর বাবা সব জানেন। উনি তো শুধু চান তুই বাড়ি থেকে বিদায় হ। এখন বেশি কথা না বলে ভিতরে যা তো। মিতু, তুই শাড়ির বাক্সটা নিয়ে ওর ঘরে যা। মালা যেন কোনো গড়িমসি না করে, ওকে একা ছাড়িস না। ঘাট থেকে নেমে গেলে বাঁচি। মিতু, মালা যদি বুঝতে পারে যে পাত্রটা একজন অন্ধ বা ভবঘুরে, তবে ও বিয়ের আসরেই ঝামেলা করবে। তাই তুই ওর সাথে থাকবি এবং বিয়ের সব কাজ চটপট শেষ করে ফেলবি। এরপর মালা বুঝতে পারলেও আর কিছু করার থাকবে না। তুমি একদম চিন্তা করো না মা, আমি জবার পেছনে এমনভাবে লেগে থাকবো যে ও মাথা তোলার সুযোগই পাবে না। আজ ওর জীবনে এমন এক কালিমা লেপন করব যেখান থেকে ওর আর ফেরার পথ থাকবে না। রশিদ কাকা, আপনি কি পাত্রকে নিয়ে এসেছেন? কিন্তু এই কাকে দেখছি? এ তো দেখছি বরের বেশি অন্য কেউ। মালা কি একে চিনি? গফুর, আমি তো তোকে আগেই বলেছিলাম তোর বউ যা চাইছে সেটাই হবে। পাত্রকে দেখে তোর কি মনে হচ্ছে বলতো? তুই কি রাজি মালার বিয়ে দিতে? তোর বউ আসলে তোর মেয়ে মালাকে শান্তিতে থাকতে দিতে চায় না। কাকা, আমার মেয়েটার ভবিষ্যৎ নিয়ে আমি খুবই চিন্তিত। ও কি শান্তিতে থাকতে পারবে এই পাত্রের সাথে? এখন তো বিয়ের সব আয়োজন হয়ে গেছে, ছেলেকে তো দেখছি স্বাভাবিক লাগছে না। অনেক হয়েছে। আমি আমার সৎ মায়ের হাতে পুতুল হয়েছিলাম, এই ভেবে একদিন আমার মা আমাকে ভালোবেসে কাছে টেনে নেবে। কিন্তু আজ দেখছি তা কখনো আর সম্ভব না। আমি এই বিয়ে কিছুতেই করব না। আমার বাবা কেন আজ চুপ করে আছেন? মা, তোমরা আমাকে কেন আজ এমন এক অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছ? মালা, তুই কি পাগল হয়েছিস? বিয়ের আসরে বসে এসব কি বলছিস? কাজী সাহেব বিয়ে শেষ না করতেই এসব কথা বলছিস কেন? চুপ কর বলছি, আর একটা কথা বললে তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। না মা, আমি আর চুপ করব না। আমি জানি এই পাত্রের পরিচয়। এ তো সেই লোক যে রাস্তায় পড়ে থাকতো। তোমরা কি আমার জীবন ধ্বংস করতে চাও? তুমি আর মিতু বলছিলে লোকটা উন্মাদ। এমন ভবঘুরে ছেলের সাথে বিয়ে দিয়ে আমাকে শাস্তি দিতে চেয়েছো। আসলে আমি যে তোমার পেটের মেয়ে না, তাই তো এমন অত্যাচার করছো আমার সাথে। এই যে পাত্র, তুমি কি একটু মুখ খুলবে? এতক্ষণ তো চুপ করেছিলে, এবার নিজের পরিচয়টা দাও তো সবার সামনে। আমার পরিচয় হলো, আমি সেই মহিলাটির ছেলে যাকে মালা কাল রাতে অভুক্ত অবস্থায় নিজের খাবার দিয়ে আশ্রয় দিয়েছিল। আর আমি অন্ধ নই, আমি তো মালার চোখের ভাষা পড়তে এসেছি। আমি কোনো ভবঘুরে নই, আমি এই গ্রামেরই একজন শিক্ষিত যুবক যে দীর্ঘকাল বাইরে ছিল।
আর আমার মা ছদ্মবেশে আমার জন্য মেয়ে খুঁজছিল। তারপরই না মালাকে পেল। কি বললে? তুমি সেই কাকিমার ছেলে? আর তুমি শিক্ষিত? তাহলে আমার মায়ের ষড়যন্ত্র কি ব্যর্থ হয়ে গেল? মা বাবার উপরে চাল চেলেছে, আর কাকিমা কিনা মাকেই উচিত শিক্ষা দিয়ে দিল। মা তো জানতোই না তার ষড়যন্ত্রের আড়ালে অন্য একটি ষড়যন্ত্র হচ্ছে। আপনি মালার মা, মানে আমারও মা। আপনি আসলে কোনো দিন মালার ভালোই চাননি। মালা যে দয়া দেখিয়েছে তার ফলও আজই পেয়েছে। মালা, তুমি কি আমার হাতটা ধরবে? আমি তোমাকে এই বাড়ি থেকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে তোমার ওপর কেউ কোনো দিন আর অত্যাচার করবে না। আপনি কি সত্যি আমাকে নেবেন? আমি তো সাধারণ এক কাজের মেয়ে, আমার তো তেমন কোনো যোগ্যতাও নেই। তুমি কাজের মেয়ে নও মালা, তুমি আজকের এই সমাজের সবচেয়ে বড় উদাহরণ। মিতু, তুই আর তোর মা যেটা করতে চেয়েছিলি সেটা তোর নিজের কপালেই জুটল। তোর মা তোর নিজের ভাগ্য খারাপ করে দিল। ভেবেছিলাম আমার ছোট ভাইয়ের সাথে তোকে নেব, কিন্তু এখন আর সেই ইচ্ছে নেই, কারণ তোদের মা আর মেয়ের ছায়া মালার উপর পড়তে দিতে চাই না। তোরা অশুভ ছায়া। মা, বাবা, আজ আমি বিদায় নিচ্ছি। এই বাড়ি থেকে যা পেয়েছি তার চেয়ে বেশি দিয়েছি আমার সবটুকু ভালোবাসা। আমি ভালো থাকব। বাবা, তুমি আর নিজের দোষ দেখো না। আমি নতুন জীবনের পথে পা বাড়ালাম। চলি বাবা, চলি মা। আজকের পর থেকে মালা আর কারো কাজের মেয়ে নয়। মালা আজ থেকে কারো জীবন সঙ্গিনী। এটাই আমার পরম পাওয়া। মালা, তুই সত্যিই আমাদের ক্ষমা করে দিলি? আমার বুকটা আজ হালকা লাগছে। জামা, তুই সুখী হ। আমাদের আর কোনো চিন্তা নেই। লোভ আর হিংসের কারণে নিজের বোনের মেয়েকে অবহেলা করেছি। আজ আমার চোখ খুলেছে। এই অভাগী মা শেষবারের মতো মাপ করে দে মা। তোরা সুখী হ, আমি দোয়া করি।